আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বলা মাত্রই দরজার দিকে তাকায় মেহনাজ। স্পষ্ট নীরকে দেখতে পায়। নওয়াজ পেছন ফিরেছিল বলে দেখতে পায় না। মেহনাজ হাসে। মেঘনা চাইতে যেন বৃষ্টি। নীর এক মুহূর্ত দেরি করে না, দ্রুত পা চালিয়ে চলে যায়। পরে কথাটুকু শোনে না। নওয়াজ মেহনাজকে জোরে চড় দিয়ে বসে, গাল চেপে ধরে। মেহনাজ ব্যথায় কুকড়ে ওঠে। নওয়াজ আরো জোরে গাল চেপে ধরে। মেহনাজ নওয়াজের এমন আচরণে অবাক হয়। ভয় পায় মেহনাজ। বার কয়েক ঢোক গেলে নওয়াজ রাগী কণ্ঠে বলে, ভালোবাসি আমি, তবে তোমাকে না, আমার একমাত্র বউকে, আমার নীরকে। আর একটা কথা, তোমার মতো চরিত্রহীন মিথ্যুক লোভী মেয়ের সাথে আমি কথা বলেছি, এটাই তোমার সৌভাগ্য। তাই যদি নিজের সম্মান বাঁচাতে চাও তবে চলে যাও আমার জীবন থেকে। মেহনাজ এক বিন্দু নড়ে না। নওয়াজ মেহনাজের হাত ধরে শক্ত করে দরজার বাইরে ছুঁড়ে ফেলে। কর্কশ কণ্ঠে বলে, এবার তোমার সাথে কোনো খারাপ কিছু করিনি। এরপরও যদি নীর বা আমার জীবনে আসার চেষ্টা করেছো তবে আমার থেকে খারাপ কেউ হবে না। সো জাস্ট গো, আই সেইড গো। চিল্লিয়ে বলে ওঠে নওয়াজ। মেহনাজ একবার নওয়াজের দিকে তাকিয়ে চলে যায়। নওয়াজ ডেস্কের উপর মাথা রাখে। অতীতগুলো ভাবতেই শরীর কাঁপুনি দেয়। রাগে মাথা ফেটে যাচ্ছে। বুকে প্রচুর ব্যথা হচ্ছে। পরক্ষণেই নিজেকে সামলে নেয় নওয়াজ। নিজেকে শান্ত করে। নওয়াজ সম্পূর্ণ ঘটনা বলে নীলিমা বেগমকে। নীলিমা বেগম চিন্তিত হন। ফোন কেটে নীরের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরেন। নিজের উপর রাগ লাগছে নীলিমা বেগমের। কেন যে তিনি মেয়েটার কোনো খবর নিলেন না। নাজিফাকে নিয়েই এত মশগুল ছিলেন যে বাড়িতে যে আরো কেউ আছে সেটা ভুলে গিয়েছিলেন। একটা বার মেয়েটার কাছে যাওয়া হয়নি। না জানি কি অবস্থা মেয়েটার। আসলেই নিজের দায়িত্বে হেরে গেছেন নীলিমা বেগম। সাজেদা বেগমকে কথা দিয়েছিলেন যে নিজের মেয়ের মতো আগলে রাখবেন, কিন্তু তা তিনি পারেননি। ব্যর্থ হয়ে গেছেন নীলিমা বেগম। নীরের রুমের কাছে এসে নক করেন। নীর দরজা খোলে। মুখ কেমন শুকিয়ে আছে। চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। 2 দিনে চোখের নিচে কালি পড়েছে। মুখ জুড়ে বিষাদের ছাপ স্পষ্ট। নীলিমা বেগমের যেন আরো খারাপ লাগলো। রুমে প্রবেশ করলো। নীর শাশুড়িকে দেখে অবাক হলো, কারণ বিয়ের পর থেকে সচরাচর তিনি রুমে আসেন না। যদি কোনো বিশেষ প্রয়োজনে আসেন তবে নীলিমা বেগমকে দেখে নীরের ভালো লাগলো। এই 2 দিন নিজেকে ঘরবন্দি রেখে কেমন যেন লাগছিল। নীরের মন চাইল নীলিমা বেগমকে জড়িয়ে ধরতে, কোলে মাথা রাখতে। তাও নীর নিজেকে ঠিক রেখে মিহি কণ্ঠে বলল, কিছু বলবে মনি? নীলিমা বেগম নীরের কাঁধে হাত রাখলেন। বলল, তুমি ঠিক আছো তো? তুমি কি আমাকে মা ভাবো? মনি, আমি ঠিক আছি। আর তোমাকে মা কেন ভাববো না? তুমি এমন করছো কেন? নীলিমা বেগম নীরের মাথা নিজের কোলে নেন। নীরের মাথায় হাত বুলিয়ে বলেন, আমি যা যা বলবো মন দিয়ে শুনবি। যদিও এই কথাগুলো আমার আরো আগে বলা উচিত ছিল, তার জন্য আমি লজ্জিত ও দুঃখিত। আরো 5 বছর আগের ঘটনা। নওয়াজ তখন মাস্টার্স পড়ে, সাথে তার বাবার অফিসে হেল্প করে। তখন নওয়াজ যেহেতু অফিসে বসতো, সেহেতু অফিসে অনেক মেম্বারও বলতে পারো বিভিন্ন ক্লায়েন্টের সাথে তার দেখা হতো। তো একদিন নওয়াজের বাবার বিজনেস পার্টনার নওয়াজের সাথে তার মেয়ের বিয়ের কথা বলে। নওয়াজের বাবা রাজি হয়ে যায়, কিন্তু রাজি ছিল না নওয়াজ। কিন্তু নওয়াজের বাবার এক কথা, তিনি যা বলবেন তাই হবে। তাই বলতে পারো একবার জোর করে নওয়াজের সাথে সেই পার্টনারের মেয়ে মেহনাজের সাথে বিয়ে দেওয়া হয়। যদিও নওয়াজের অমতে বিয়ে হয়েছে, তাও বিয়ে হয়ে যাওয়ার পর নওয়াজ যেন নিজের দিক দিয়ে সকল দায়িত্ব পালন করতে রাজি হয়। আস্তে আস্তে তাদের মধ্যে সব ঠিক হয়ে যায়। কেটে যায় কয়েক মাস। আমরাও খুশি হই যে তারা মানিয়ে নিয়েছে, কিন্তু সেই খুশি বেশি দিন স্থায়ী হয় না। এত বড় এক ধাক্কা খাবে আমরাটা কখনো ভাবিনি। একদিন নিজের বাবার বাসায় যায় মেহনাজ। সব ঠিক ছিল, কিন্তু কয়েকদিন পর মেহনাজ ফিরে আসে না। হঠাৎ করে ডিভোর্স পেপার পাঠিয়ে দেয়। আমরা যেন অবাকের শেষ পর্যায়ে। কিন্তু অবাক এখানেই শেষ হয় না।
সেদিন বিকেলবেলা আইনের লোক বাসায় উপস্থিত হয়। আমার নাওজকে নিয়ে যাওয়া হয় থানায়। এতটুকু বলেই কেঁদে ওঠে নীলিমা বেগম। নিজেকে সামলে নিয়ে বলতে শুরু করে, মূল কারণ হিসেবে জানতে পারি নাওজের উপর নারী নির্যাতন ও যৌতুক দাবির জন্য মামলা করা হয়। আমরা যেন আরো ভেঙে পড়ি, চোখে মুখে অন্ধকার নেমে আসে। কি করব বুঝে উঠতে পারি না। জানো, যে মেহনাজকে আমি কখনোই একটা বকা দেইনি, সে বলেছে আমি নাকি তাকে খুব বাজেভাবে মেরেছি, খুব বাজেভাবে অত্যাচার করেছি। এমন এক ঘটনায় আমরা থমকে যাই। কিভাবে কি করব বুঝতে পারি না। কেটে যায় বেশ কয়েকদিন। মেহনাজের পুরো পরিবারকে খুব রিকোয়েস্ট করে যেন মামলা তুলে নেওয়া যায়। অতঃপর তাদের আসল চেহারা বেরিয়ে আসে। টাকার দাবি করে তারা। বিয়ের দেনমোহর সহ 50 লক্ষ টাকার আবদার করে। ছেলের দিকে তাকিয়ে আমরা রাজি হই। তাদের টাকা দেওয়ার পর যেন তারা ঠান্ডা হয়। নওয়াজকে বাসায় নিয়ে আসি। ছেলে যেন আমার পুরো ভেঙে পড়ে। নিজেকে রুম বন্দি করে ফেলে নওয়াজ। শুধু দিনে বার দুয়েক বের হতো। কারোর সাথে ঠিকমতো কথা বলতো না, যেন পাথর হয়ে গিয়েছিল, জিন্দা লাশ হয়ে গিয়েছিল। জানো, বড় হওয়ার পর তাকে কখনো কাঁদতে দেখিনি, কিন্তু জেলে নিয়ে যাওয়ার পর তার সাথে যখন প্রথম দেখা করি, সেদিন ছেলে পাগলের মতো কেঁদেছিল, যা মা হয়ে দেখার সাধ্য ছিল না। কেটে যায় আরো 1 মাস। সব ঠিক হলেও নওয়াজ ঠিক হয় না। আর সবার সাথে টুকটাক কথা বলেও কথা বলে না তার বাবার সাথে। কারণ ওই যে, বাবা যদি তাকে বিয়ে না দিত তবে তার এমন দিন দেখতে হতো না। হঠাৎ এক সন্ধ্যায় বাড়ি ফিরে না নওয়াজ। কেটে যায় সেই দিন। পরদিন জানতে পারি ছেলে আমার দেশের বাইরে চলে গেছে। খুব কেঁদেও যেন নিজের মনকে শান্তি করতে পারিনি। তারপর কেটে যায় 5 বছর। এই 5 বছর তাকে দেশে নিয়ে আসা যায়নি। অবশেষে এই বছর তাকে দেশে আনানো হয়, একদণ্ড ছেলেকে নিজের চোখ দেখার জন্য এবং এতিমখানা উদ্ভাবন করার জন্য। তাই নওয়াজের নানান দ্বারা খুব বলে কয়ে তাকে দেশে নিয়ে আসা হয়। নীর উঠে বসে। নীরের হাত নিজের হাতের মুঠোয় নেন নীলিমা বেগম। চোখে পানি মুছে বলেন, জানো, যেদিন তোমায় দেখেছিলাম সেদিন এত বছর পর আমার নওয়াজকে হাসতে দেখেছি। মলিন করা মুখে এক চিলতে হাসি দেখেছিলাম। মনে মনে নিয়ত করেছিলাম যে করেই হোক তোমাকেই নিজের ঘরের বউ করে নিয়ে আসবো। নীর, আমি মানছি আমাদের ভুল। তোমাকে আগেই এই সত্য জানানোর প্রয়োজন ছিল, কিন্তু তুমি আমাদের ভুল বুঝো না নীর। আমার ছেলেকে ভুল বোঝো না। বলেই ডুকরে কেঁদে ওঠেন নীলিমা বেগম। নীরের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। নীরবতা পালন করে নীর। নীলিমা বেগম বলেন, নীর, তুমি দয়া করে নওয়াজকে ভুল বোঝো না। তুমি এভাবে চুপ থেকো না নীর, কিছু একটা বলো। নীর নীলিমা বেগমকে শক্ত করে জড়িয়ে ধরে। কি বলবে ভাষা খুঁজে পায় না। নীলিমা বেগম নীরের মাথায় হাত বুলিয়ে দেন। মনে মনে দোয়া করেন যেন তাদের মধ্যকার সকল ঝামেলা দূর হয়। সন্ধ্যা নেমে গেছে ধরণীতে। চারপাশে অন্ধকার ছেয়ে আছে। জোরে জোরে বাতাস বইছে বাইরে। হয়তো বৃষ্টি হবে। নীর চোখ বন্ধ করে বারান্দায় দাঁড়িয়ে রইল কিছু সময়। ঠান্ডা হাওয়ায় শরীর শীতল হয়ে যাচ্ছে নীরের। নীলিমা বেগমের কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। একটা মেয়ে আর যাই হোক নিজের স্বামীকে অন্য কোনো মেয়ের সাথে কল্পনা করতে পারে না। আর সেই নারী যদি হয় প্রাক্তন, তাহলে তো কথাই নেই। নীরের ক্ষেত্রেও তাই হচ্ছে। সে কোনোভাবেই নওয়াজকে অন্য কারোর সাথে কল্পনা করতে পারছে না। নীলিমা বেগমের মুখে এতগুলো কথা শুনেছে, তাও মনের মধ্যে কেমন অশান্তি লাগছে। বারবার মনে হচ্ছে নওয়াজ যদি তাকে ছেড়ে চলে যায়, কারণ প্রথম ভালোবাসা সব সময় মানুষের মনে থাকে। যদি নওয়াজ মেহনাজকে মেনে নেয়, আচ্ছা মেহনাজের জন্য কি এখনো নওয়াজের মনে কোনো অনুভূতি আছে? আচ্ছা যদি অনুভূতি থেকে থাকে, তখন নীরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সেই সাথে আকাশের বুক চিরে পানির কণাগুলো মাটিতে পড়ল, যেন আকাশও তাল মিলিয়ে তার সাথে কাঁদছে। নীর রুম থেকে বের হলো। বসার ঘরে কেউ নেই। বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নীর এক দৌড়ে ছাদে চলে এলো। বৃষ্টির পানিতে পুরো অঙ্গ ভিজে গেল মুহূর্তের মধ্যে। তাল মিলিয়ে চোখের পানিগুলো পড়তে লাগলো। অজানা ভয়ে ভেতর কাঁপছে। বেশ কিছুক্ষণ বৃষ্টিতে ভেজার ফলেও কান্নার ফলে কেমন যেন চোখগুলো জ্বলছে, কিন্তু চোখ থেকে পানি পড়ার নাম বন্ধ হচ্ছে না। নীর দুহাত দুদিকে মেলে ধরে অতিরিক্ত কষ্টে যেন আকাশে মেঘের গর্জনের সাথে নীরের চিৎকার করতে মন চাইছে, কিন্তু না। নীর চুপ রইল। বৃষ্টির ছোঁয়াগুলো অনুভব করতে শুরু করলো, কিন্তু হয়তো অনুভব করতে পারল না যে একজোড়া চোখ তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
দুহাত বুকে গুজে দাঁড়িয়ে আছে নওয়াজ। এক পলকে নীরের দিকে তাকিয়ে আছে। মায়ের সাথে কথা বলেই চলে এসেছে নওয়াজ। যেহেতু মিটিং শেষ তাই বাকি কাজ ম্যানেজারকে বুঝিয়ে চলে এসেছে, কারণ নীরের কাছে থাকা বেশি গুরুত্বপূর্ণ। নীর যে আগলে নেওয়া বেশি জরুরি। আকাশে ফেটে যেন তুমুল বেগে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, গগনের গর্জনে যেন ধরণী কেঁপে কেঁপে উঠছে। নির্বন্ধ চোখ জোড়া খুলে নিল, ঠান্ডা কণ্ঠে বলল, তালুকদার সাহেব, আপনি এসেছেন, ভীষণ প্রয়োজন আপনাকে আমার। নওয়াজ অবাক হয়। নীরের থেকে 2-3 হাত দূরে দাঁড়িয়ে আছে সে। চোখ তার ভেজা, শাড়ি লেপ্টে থাকা নীরের দিকে। তবে নীর কিভাবে বুঝলো যে নওয়াজ তার পিছনে? নওয়াজ তো কোনো শব্দ করেনি। নওয়াজের কোনো শব্দ না পেয়ে পিছন ফিরল নীর। 1 পা 2 পা করে এগিয়ে গেল। প্রিয় মানুষের উপস্থিতি অনুভব করতে কোনো কিছু প্রয়োজন হয় না, শুধুমাত্র প্রিয় মানুষের গায়ে গন্ধ, নিস্তব্ধ পদচরণও অনুভব করার প্রখরতা যথেষ্ট। নওয়াজ নীরের কোমর জড়িয়ে ধরে। নীর যেন কেঁপে উঠে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে। এক হাতে নীরের কপালে পড়ে থাকা চুলগুলো অতি যত্নে কানের পিছে কুঁচে দেয় নওয়াজ। এক হাত গালে রেখে কপালে চুমু খায়। শান্ত গলায় বলে, বউ, আমাকে ক্ষমা করে দাও। আমাকে দয়া করে ভুল বোঝো না। আমাকে একটু এক্সপ্লেন করার সুযোগ দাও। নীর চুপ থাকে, চোখ তার মাটির দিকে নিবদ্ধ। নীরকে চুপ থাকতে দেখে নীরের থুতনি ধরে মুখটা একটু উপরে তোলে নওয়াজ। নীরের চোখ জোড়া লাল হয়ে আছে। নীর চোখ তুলে নওয়াজের চোখে চোখ রাখে। নওয়াজের চুল থেকে টুপ করে পানি নীরের নাকে পড়ে। নীর অপলক নয়নে নওয়াজকে পর্যবেক্ষণ করে। নীর নওয়াজের গালে হাত রাখে। নওয়াজ চোখ বন্ধ করে নেয়। নীর ঠান্ডা গলায় বলে, আজও ভালোবাসেন মেহনাজকে? নওয়াজ চোখ মেলে তাকায়। নীরের সিদ্ধ মুখের দিকে তাকিয়ে থাকে। নীরের দুগালে হাত রেখে বলে, না 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 নীর, আমি তাকে ভালোবাসি না। তাকে কি একটু মনে পড়ে না? নওয়াজ একটু হকচকিয়ে যায়। মেহনাজ তার জীবনের সবচেয়ে বাজে স্মৃতি, যা নওয়াজ চাইলেও ভুলতে পারে না। তবে সে তো মেহনাজকে ভালোবাসে না। নওয়াজের মনে যে শুধু তার নীরের বসবাস। নওয়াজ চুপ থাকতে দেখে নীর বলে ওঠে, তাকে ভুলতেও পারে না, আবার ভালোবাসে না। ব্যাপারটা কেমন হলো না? সত্যি আমি তাকে ভালোবাসি না। আমি তো তাহলে কাকে ভালোবাসেন আপনি? কি নওয়াজ নির্দ্বিধায় বলে ওঠে, তোমাকে ভালোবাসি আমি নীর। আমার সবটা জুড়ে শুধু তুমি নীর, শুধুমাত্র তুমি। নীরের চোখ হেসে ওঠে। সে তো এটাই শুনতে চেয়েছে নওয়াজের মুখ থেকে। নওয়াজ যদি তাকে ভালোবেসে থাকে তাহলে নীরের তার অতীত নিয়ে কোনো সমস্যা নেই। সেদিন যখন নীলিমা বেগম নীরকে এতগুলো কথা বলেন, ঠিক তখন শুধু একটা কথাই নীরের মাথায় বসে যায় যে প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না। নওয়াজ যদি আবার মেহনাজকে ভালোবেসে ফেলে, তবে নীরও কঠোর হবে, এত তাড়াতাড়ি নিজের স্বামীর ভাগ দিবে না। নওয়াজ নীরের চোখে চোখ রেখে বলে, আমাকে অবিশ্বাস করো না নীর, আমাকে একটু বলার সুযোগ দাও। আমি সত্যি বলছি, তুমি ব্যতীত অন্য কারো অবস্থান নেই আমার জীবনে। ভুল বুঝে আমায় ছেড়ে যেও না নীর। যার অবস্থান এই বক্ষ পিঞ্জিরায়, তাকে কি অবিশ্বাস করা এত সহজ? যায় মাঝে হৃদয় মস্তিষ্ক, এই আমি পুরোটাই গভীরভাবে নিবদ্ধ, তাকে কি অবিশ্বাস করার সাধ্য আমার আছে? নওয়াজ চমকে ওঠে। সে তো ভেবেছিল নীর তাকে অবিশ্বাস করবে, তাকে নানা প্রশ্ন করবে, কিন্তু কিছুই করলো না। উল্টে এসব কথা বলছে। নীর আবার বলল, সম্পর্কের মূল হলো বিশ্বাস। বলতে পারেন যে কোনো সম্পর্কের খুঁটি। তাই আমি খুঁটি শক্ত করে রেখেছি, যেন কোনো দমকা হাওয়া আমাদের সম্পর্ক শেষ করতে না পারে। নওয়াজ যেন আরো অবাক হয়। মেয়েটা তাকে এত বিশ্বাস করে, সে আসলেই ভুল করেছে নীরকে কিছু না জানিয়ে। আগে যদি সব জানিয়ে দিত তবে এত এত ঝামেলা হতো না, মেয়েরা এত কষ্ট হতো না। আমি তোমাকে সব বলবো নীর। তুমি সেদিন যা দেখেছো তা কিন্তু সত্য নয়। আমি শুনতে চাই না। আমাকে বলতে দাও নীর। তোমার শোনা উচিত এবং শুনতে হবে। তোমাকে না বলা অবধি আমি শান্তি পাবো না।
নওয়াজ একে একে সব বলে। নীর কিছু বলে না। নওয়াজ চোখ মুখ কুঁচকে ফেলে। নীর কি বলবে তা নিয়ে শঙ্কা হয় নওয়াজের। নীর নওয়াজের দিকে আরও একটু ঘেঁষে দাঁড়ায়। দূরত্ব ঘুচিয়ে নীর নওয়াজের গলায় কামড় বসিয়ে দেয়। নওয়াজ চোখ বন্ধ করে নেয়, ঠোঁটে কামড়ে ধরে। নীর যেন তার কোনো রাগ মেটাচ্ছে নওয়াজ গলায় কামড় বসিয়ে। কিছু সময় পর নীর নওয়াজকে ছেড়ে দেয়। বৃষ্টির প্রকোপ যেন আরো বেড়ে যায়। নীর সেই কামড় দেওয়া জায়গায় ঠোঁট ছোঁয়ায়। নীর ফিসফিসিয়ে বলে, তালুকদার সাহেব, আমায় একটু নিজের বাহুডোর রাখলে নেবেন? একটু কি নিজের সাথে মিশিয়ে নেবেন? একটু কি আমার অশান্ত মনকে শান্ত করবেন? নওয়াজের ঠোঁটে হাসি ফুটে ওঠে। দুহাতে জড়িয়ে নেয় নীরকে। এতটাই শক্ত করে ধরে যেন ছেড়ে দিলেই নীর পালিয়ে যাবে। নীর নওয়াজের বুকে মাথা রেখে গভীরভাবে নওয়াজকে অনুভব করে। তোমার কি একটু আমাকে নিয়ে অন্য মনোভাব তৈরি হয়নি? নীর চোখ বুজে নওয়াজের হৃদয় স্পন্দন শুনতে থাকে। কোনো উত্তর দেয় না। এই 2 দিন খুব বাজেভাবে কেটেছে নীরের। শুধু মনে হয়েছে কবে নওয়াজ আসবে আর কবেই বা নওয়াজকে জড়িয়ে ধরবে। বারবার নওয়াজকে মনে পড়েছে। সত্যিই নওয়াজকে নিয়ে তার কোনো মনোভাব তৈরি হয়নি। শুধু মনে হয়েছে যে নওয়াজ যদি তার থেকে দূরে যায়। নওয়াজ দুহাতে নিজের কোমর আবদ্ধ করে। নীরের দিকে একটু ঝুঁকে নীরের দিকে অপলক দৃষ্টি নিক্ষেপ করে। নীরের দিকে তাকিয়ে যেন নওয়াজ ঘুরে চলে যায়। নীরের কম্পনরত ওষ্ঠে নিজের ওষ্ঠ মিলিয়ে দেয়। নীরের দুহাত গিয়ে পৌঁছয় নওয়াজের ঘাড়ের পিছের অংশে। বৃষ্টির প্রকোপ যেন আরো প্রকট হয়। দীর্ঘ চুম্বনের পর নওয়াজ ছেড়ে দেয় নীরকে। নীর দূরত্ব বাড়িয়ে সামনের দিকে পা বাড়াতেই পেছন থেকে নওয়াজ শাড়ির আঁচল টেনে ধরে। নীর পেছন দিকে তাকায়, ভ্রু কুঁচকে ফেলে। নওয়াজ 1 পা 2 পা করে এগিয়ে আসে। শাড়ির ভেতর দিয়ে নীর কোমর চেপে ধরে। নীরের পিঠ গিয়ে ঠেকে নওয়াজের বুকে। নওয়াজ নীরের ঘাড়ে ওষ্ঠ ছুঁয়ে দেয়। নীরকে নিচের দিকে ঘুরিয়ে বলে, বলো। কি বলবো? যা তুমি আমার মুখ থেকে শুনেছ, এখন আমি শুনতে চাচ্ছি। নীর আমতা আমতা করে। নওয়াজ নীরকে আরো নিজের সাথে নিবিড় করে নেয়। না বলা অবধি আমি তোমায় ছাড়ছি না। নীর এক নিঃশ্বাসে বলে ওঠে, ভালোবাসি আমার জীবনের সবচেয়ে সুদর্শন পুরুষকে। ভালোবাসি আপনাকে তালুকদার সাহেব, ভীষণ ভালোবাসি আপনাকে। নওয়াজ নীরের কপালে ওষ্ঠ ছোঁয়ায়। নীরকে শক্ত করে জড়িয়ে ধরে। দুজন দুজনকে খুব কাছ থেকে অনুভব করে। বৃষ্টির পানিতে ধরণীর সকল ধুলোবালি ধুয়ে যাওয়ার পাশাপাশি নীরের মনের সকল আশঙ্কা ধুয়ে পানিতে মিলিয়ে যায়। দুজনের ঠোঁটে হাসি ফুটে ওঠে। ভালোবাসা প্রকাশ করে দুজনের মনেই আনন্দের ঢেউ খেলে যায়। হুড় হুড় করে সময় চলে গেছে। কেটে গেছে আরো 15 দিন। 15 দিন অনেক কিছু পরিবর্তন হয়েছে। সেই সাথে নাজিফার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাজিফার বিয়ে ঠিক করা হয়েছে নিজাম তালুকদারের বন্ধুর ছেলের সাথে। এবং কালকে হলুদ ও পরশু বিয়ে। রাত 1টা। নাজিফার রুমে আফরা ও নাজিফা থাকবে। অন্য সব কাজিন থাকতে চেয়েছিল কিন্তু আফরা ম্যানেজ করেছে। আফরা চায় না আজ রাত নাজিফাকে কেউ ডিস্টার্ব করুক। মেয়েটার উপর এভাবেই খুব ধকল যাচ্ছে। আফরা নাজিফার হাতে ফোন দিয়ে দিল। ফোনে স্পষ্ট মেহেরাবের নাম্বার জলজল করছে। নাজিফা ফোন রিসিভ করলো না। সে এই মানুষটাকে কি জবাব দিবে, কিভাবে কথা বলবে? মানুষটার সাথে এত অন্যায় করছে সে যে তার নিজের সাথে নিজেই চোখ মেলাতে পারছে না। আজ 7 দিন মেহেরাবের সাথে কথা হয় না। কথা হবে কি করে? বাবা যে তার ফোন নিয়ে গিয়েছিল, আজ ফেরত দিয়েছে। ফোন আবার কেঁপে ওঠে। আফরা ফোন রিসিভ করে নাজিফার কানে গুজে দেয়। নাজিফা কেঁদে ওঠে। ঠোঁট দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না। নাজিফার কলিজাটা ফেটে যাচ্ছে। চোখের পানি বাদ মানছে না। নাজিফার চুপ থাকতে দেখে মেহেরাব বলে ওঠে, আপনি খুব পাষাণ নাজিফা। নাজিফা এবার আওয়াজ করে কেঁদে ওঠে। নিজেকে ধরে রাখা কষ্ট হচ্ছে। মনে হচ্ছে বুকে কেউ চাপ দিচ্ছে। শ্বাস নিতে কেমন কষ্ট হচ্ছে। আসলেই মেহেরাব ঠিক বলছে। নাজিফা খুব পাষাণ, খুব পাষাণ। সে পাষাণ না হলে কি মেহেরাবকে এভাবে কষ্ট দিতে পারতো? নাজিফা, আপনি কি আমায় শুনতে পাচ্ছেন? একবার মেহরাব বলে ডাকুন নাজিফা, ডাকুন না। আপনার কণ্ঠে মেহরাব শোনার জন্য ব্যাকুল হয়ে আছে এই হৃদয়।
নাসিফার কান্নার বেগ যেন আরো বেড়ে যায়, চোখ দিয়ে নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়ে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, মেহরাব। ইস, মেহরাবের অন্তর যেন ঠান্ডা হয়। এই একটা ডাক যেন হৃদয়ে শান্তি বয়ে আনে। কিন্তু এই শান্তি স্থায়ী হয় না। যখন ভাবে নাজিফা অন্য কারো হয়ে যাচ্ছে, তখন শুরু হয় অশান্তি, যন্ত্রণা, বেদনা। ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যায়। মেহরাব বলল, একটা আবদার রাখবেন নাজিফা? একবার আপনাকে দেখতে চাই নাজিফা, একটু ভিডিও কলে আসবেন? এতটুকু বলেই কল কেটে দেয় মেহরাব। ভিডিও কল দেয়। বেশ কিছুক্ষণ রিং হয়। নাজিফা রিসিভ করে না। এই মানুষটার চোখে চোখ রাখার সাধ্য নেই নাজিফার। কিন্তু না, মেহরাব থেমে যায় না, ফোন দিতেই থাকে। উপায় না পেয়ে কল রিসিভ করে নাজিফা। চোখের সামনে ভেসে ওঠে বিধ্বস্ত রূপে তার প্রেমিক পুরুষ। মুখখানা মিলিয়ান হয়ে আছে। চোখগুলো যেন নাজিফার কাছে কোনো কিছুর জন্যে আকুল আবেদন করছে। নাজিফা চোখ ফিরিয়ে নিল। নাজিফার চোখ দিয়ে আবারও জল গড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণ নীরবতায় কেটে যায়। নাজিফা বলে, নীরবতা প্রহর কবে শেষ হবে? থাকুক না কিছু সময় নীরবতা। নীরবতায় যদি মনের মধ্যকার অপ্রকাশিত উক্তি বোঝা যায়, তবে নীরবতাই শ্রেয়। মেহরাব বুঝতে পারে তার নাজিফা কাঁদছে, তাই একটু ধমকের সুরে বলে, কাঁদবেন না নাজিফা, আপনার হাসি মাখা মুখখানা দেখতে চাই আমি। আমার ফুটন্ত গোলাপের ন্যায় নাজিফাকে দেখতে চাই। নাজিফা চোখ তুলে তাকায়। এই লোকের কি কোনো কষ্ট হচ্ছে না? কেমন স্বাভাবিকভাবে কথা বলছে। মেহরাব বলল, আমাকে ভুলে যাবেন, অতীতের সকল স্মৃতি ঝেড়ে ফেলে নতুনভাবে সবকিছু শুরু করবেন। নাজিফা মেহরাবের চোখে চোখ রেখে, শখের মানুষ কিংবা সেই মানুষের দেওয়া স্মৃতিকে ভোলা যায়? এত সহজ? পরিস্থিতির কারণে শখের মানুষকে ভুলে থাকতে হয়। পরিস্থিতির কাছে আমরা বড্ড অসহায় নাজিফা। নাজিফা চুপ থাকে। নিজেকে বড্ড বেশি অপরাধী মনে হচ্ছে, খুব বেশি অসহায় লাগছে। আচ্ছা, নাজিফা তো দেখেছে যে বিচ্ছেদের পর ছেড়ে যাওয়া মানুষটা বিপরীত পক্ষের মানুষটার কাছে একদম অপ্রিয় হয়ে ওঠে। নাজিফাও তো মেহরাবকে ছেড়ে দিচ্ছে। তবে কি মেহরাবের কাছেও কি নাজিফা এক অপ্রিয় চরিত্র হয়ে দাঁড়াবে? বেশ কিছুক্ষণ পর মেহরাব বলল, চিন্তার কোনো কারণ নেই নাজিফা। আমার গল্পে আপনি কখনো অপ্রিয় হবেন না, থেকে যাবেন স্মৃতির পাতায় সবচেয়ে শ্রেষ্ঠ স্মৃতি ও মানুষ হিসেবে। লোকটা তাকে কেন এত ভালোবাসে? এটা তো নাজিফার দুর্ভাগ্য যে এমন মানুষকে সে ঠকাচ্ছে। আসলে কেন এমন গোলক ধাঁধায় আটকে গেল নাজিফা? কেন তাকে ভালোবাসার মানুষ ও পরিবারের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হচ্ছে? বেশ কিছুক্ষণ দুজনেই নীরবতায় কেটে দেয়। নাজিফা কম্পনরত ঠোঁট দিয়ে উচ্চারণ করে, আমাকে ভুলে যাবেন মেহরাব। আমার সাথে জড়িত সকল স্মৃতি হত্যা করে নিজের মতো করে নিজেকে গুছিয়ে নেবেন। শুধু মনে রাখবেন, এই নাজিফা আপনার ছিল, আপনার আছে এবং আপনার থাকবে। বলেই নাজিফা খট করে ফোন কেটে দেয়। মস্তিষ্ক কেমন অসাড় হয়ে যাচ্ছে। হাতগুলো অনবরত কাঁপছে। চোখ ভীষণ চলছে। চিৎকার করে কাঁদতে মন চাচ্ছে। কেন তাদের সাথে এমন হলো? কেন এমন অসহ্যকর যন্ত্রণা সহ্য করতে হচ্ছে? কয়েক সেকেন্ডের পর টুং করে মেসেজ আসে আফরার ফোনে। নাজিফা ফোন হাতে নেয়। স্পষ্ট দেখতে পায়, আর সবকিছু হত্যা করা গেলেও স্মৃতি কখনো হত্যা করা সম্ভব নয়। আপনি আমার সেই স্মৃতি, যার বসবাস আমার মস্তিষ্কের প্রতিটা শিরায় শিরায়। ধন্যবাদ আপনাকে আমার জীবনের সেরা স্মৃতি হয়ে আসার জন্য। ড্রেসিং টেবিলের সামনে বসে কাল রাতের কথাগুলো ভাবছিল নাজিফা। চোখ দিয়ে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। অতি যত্নে নাজিফা তা মুছে নিল। আশেপাশে সব কাজিন মিলে তাকে ঘিরে বসে আছে। পার্লারের মেয়েগুলো তার সাজ শেষ করে অন্যদের সাজিয়ে দিচ্ছে। নাজিফার পরনে বাসন্তী রঙের লেহেঙ্গা, শরীর জুড়ে ভারী অলংকার, চুলগুলো সুন্দর করে সেট করে মাথায় ওড়না দিয়ে সেট করা। পুরো চেহারা জুড়ে ভারী সাজ, বাড়ি ভর্তি মানুষের আনাগোনা। পুরো বাড়ি জুড়ে এক উৎসব মুখর পরিবেশ। নাজিফার নানু বাড়ি থেকে সবাই চলে এসেছে। নীরের মা তার বোনকে নিয়ে এসেছে। সবাই যেন আনন্দে মেতে উঠেছে। হঠাৎ নাজিফার রুমের দরজায় খটখট শব্দ হয়। দরজা খুলতেই নওয়াজকে দেখা যায়। সবাই নওয়াজকে দেখে একে একে রুম থেকে বের হয়ে যায়। নওয়াজ বোনকে পরখ করে।
তার ছোট বোনকে আজ একদম পুতুল লাগছে, বেশ বড় বড় লাগছে। নওয়াজ এগিয়ে এসে নাজিফাকে জড়িয়ে ধরে, নাজিফার গালে হাত রেখে বলে, নাজু, আমার দিকে তাকা। তোর এই বিয়েতে মত আছে তো, তাই না? নাজিফা জানতো ভাই তার ঠিক জানতে চাইবে। নাজিফা দলা পাকানো কান্না গিলে খেয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার মত আছে ভাইয়া। দেখ, তুই আমার থেকে লুকাস না। তোর খুশি আমার খুশি। তুই রাজি থাকলে আমিও রাজি। তুই কি আসলেই রাজি? ভাই, রাজি আমি। বলেই ভাইকে জড়িয়ে ধরল নাজিফা। নওয়াজ নাজিফার মাথায় হাত বুলিয়ে চলে গেল। নাজিফা ডুকরে কেঁদে উঠল, চেয়েও ভাইকে বলতে পারল না। যে ভাইয়া, আমি রাজি না, আমি রাজি না। আমাকে আমার মেহরাবের কাছে ফেরত যেতে দাও। বাবা তাকে বারবার করে বুঝিয়ে দিয়েছে যেন নওয়াজকে কিছু না বলতে এবং এই বিয়েতে রাজি হতে। আর যদি সে কোনো উল্টোপাল্টা কাজ করার চেষ্টাও করে তবে যেন মাথায় রাখে নাজিফার একটা কাজ তার মায়ের জন্য এই বাড়ির দরজা আজীবনের জন্যে বন্ধ। নাজিফা বাবার কথায় রাজি হয়। রাজি না হয়ে কোনো উপায় নেই। বাবা এক রোখা মানুষ, যা বলেন তাই করেন। কিন্তু এই যে এত কিছু হচ্ছে তার মধ্যে যে নাজিফা শেষ হয়ে যাচ্ছে তার খবর কি কেউ রাখছে? না, রাখছে না। নাজিফা চোখ মেলে তাকায়, ফোনের দিকে তাকায়। আচ্ছা, তার মতোই কি মেহেরাব ছটফট করছে? আচ্ছা, লোকটা কি তাকে একটু দেখার জন্য মরিয়া হয়ে উঠেছে? বউ একটু নিজের স্বামীর দিকে নজর দিলেও পারো। মুখ গোমরা করে বলে নওয়াজ। নীর মাত্র নিচে থেকে এসেছে। বাড়ি ভর্তি মানুষ, আর বাড়ির বড় বউ হিসেবে নীরকে এটা সেটা দেখতে হচ্ছে। তাই আর নওয়াজের সাথে আজ সারাদিন ঠিকমতো কথা বলার সুযোগ হয়নি। অবশ্য নওয়াজ বেশ কয়েকবার খুঁজেছিল, কিন্তু সবার সাথে নীর এতই ব্যস্ত ছিল যে নওয়াজের কাছে আসা হয়নি এবং এই কারণে নীরের বর মহাশয় মুখ গোমরা করে রেখেছেন। নীর এগিয়ে এসে নওয়াজের গলা জড়িয়ে ধরে। নীর আগেই তৈরি হয়ে নিয়েছে। নীলিমা বেগম আগেই বলেছেন যেন নীর তাড়াতাড়ি তৈরি হয়ে থাকে। নওয়াজ নীরের দিকে এক পলক তাকিয়ে চোখ ঘুরিয়ে নেয়। নীর বুঝতে পারে নওয়াজ বেশ রাগ করেছে। নীর নওয়াজের কপালে চুমু খায়। নওয়াজ তাও কোনো কথা বলে না। নীর এবার নওয়াজের গালে চুমু খায়। এবার যেন নওয়াজের রাগ কমে। ভ্রু উঁচু করে বলে, রাগ কমানোর ভালোই টেকনিক অ্যাপ্লাই করেছো। আপনার থেকে শিখেছি। ও, তাহলে তো আমাকে পুরোটাই কপি করা উচিত তোমার। আমি যেভাবে তোমার রাগ ভাঙাই সেই ওয়ে তোমার অবলম্বন করা উচিত। আপনার বাজে কথা বন্ধ করুন। আমার থেকে শিখে গালে চুমু খেলে তবে ঠোঁটে চুমু খেতে প্রবলেম কোথায়? নীর চোখ ছোট ছোট করে তাকায়। নওয়াজের ঠোঁটে পাকা হাসি। নওয়াজ নীরের দিকে তাকিয়ে থেকে নীরের কোমর জড়িয়ে ধরে। দুজনের ওষ্ঠ এক করে নেয়। কিছু মুহূর্ত পর ছেড়ে দিয়ে বলে, টু ইয়াম্মি জান। নীর নওয়াজের বুকে ঘুষি দেয়। দ্রুত পা চালিয়ে রুম থেকে বের হয়ে যায়। পেছন থেকে নওয়াজ অট্ট হাসিতে ফেটে পড়ে। মেহেরাবের চাকরি হয়েছে রাদিফের কোম্পানিতে। শুরু থেকেই সবার সাথে মিশতে পড়ার গুণ থাকায় রাদিফের সাথে মেহেরাবের খুব ভালো সম্পর্ক। সেই সাথে মেহেরাবের কাজ বেশ ভালো। একদিন অফিসে মেহেরাবের কণ্ঠে গান শোনা হয়। সেই থেকে রাদিফ ভেবে রেখেছিল নাসিফার হলুদে মেহেরাবকে দিয়ে গান গাওয়াবে। কারণ একবার রাদিফ শুনেছিল নাসিফার খুব শখ যে তার হলুদে কাউকে দিয়ে গান গাওয়াবে। যদিও মেহেরাব আসতে চায়নি, রাদিফ তাকে বেশ জোর করেছে। তবে যখন নাসিফার বাড়ি এসে গাড়ি থামে তখন মেহেরাব অবাক হয়। কারণ মেহেরাব জানতোই না যে নাসিফা ও রাদিফ পরিচিত। বাড়ির গার্ডেনে অনুষ্ঠান হবে। কি সুন্দর আলিশান বাড়ি, ফুল ও বাতি দিয়ে সাজানো। দেখেই মনে হচ্ছে কোনো প্রভাবশালী লোকের মেয়ের বিয়ে। সেই সাথে বাড়ির মেইন গেটের দিকে বড় করে নাজিফার ছবি দিয়ে লেখা নাজিফাস হালদি নাইট। মেহেরাব নিজেকে ঠিক রেখে রাদিফের কাছে বলল যে সে অনুষ্ঠানের অ্যাটেন্ড করতে পারবে না, কিন্তু রাদিফ বেশ রিকোয়েস্ট করে তাকে অনুষ্ঠানে অ্যাটেন্ড করতেই হবে। মেহেরাব এক দৃষ্টিতে নাসিফার দিকে তাকিয়ে আছে। আজ একদম পুতুল বউ লাগছে। চোখ ফেরানো দায়ী হয়ে গেছে।
কত স্বপ্ন ছিল যে নিচের করে নিয়ে যাবে নাজিফাকে, কিন্তু তার হলো কোথায়? হয়তো ভাগ্যের লিখন একেই বলে। মেহেরাবের সামনে নিজাম তালুকদার এসে দাঁড়ালো, চোখ দিয়ে যেন মেহেরাবকে তিনি ভস্ম করে দিবেন। শুধুমাত্র কোনো ধরনের কোনো সিন ক্রিয়েট চান না বলেই চুপ করে আছেন, কিন্তু প্রস্থান করার আগেই চোখের ইশারায় কিছু একটা বলে গেলেন নিজাম তালুকদার। অনুষ্ঠান চলছে, এই মাঝেই রাদীপ মেহেরাবের হাত ধরে স্টেজে নিয়ে যায়। মেহেরাবের দিকে মাইক এগিয়ে দেয়। রাদীপ মেহেরাবকে বলে, আজ এখানে অনেকগুলো কপতি আছে, প্রত্যেকের হয়ে তুমি একটা সুন্দর গান গাও। মেহেরাব হাতে মাইক নেয়, সবাই জোরে তালি দেয়। মেহেরাব সুর ধরে, আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়।